হ্যালো বন্ধুরা, স্টাডি ইনফো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 এর যে এক্সামটি হয়েছিল তার ম্যাথ কোশ্চেনগুলি সলভ করব। তো অলরেডি আমরা আগের যে পেপারগুলো ছিল, অনেক পেপারই আমরা সলভ করেছি, তো সেগুলি আমরা একটা প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নেবে, তার কারণ এই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন বেশিরভাগ আসছে পরীক্ষায়। তো তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারটাকে আগে কমপ্লিট করবে, তারপরে অন্যান্য সাজেশনগুলি করবে। তো চলো আজকের প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। তো এখানে অপশন দেওয়া আছে, অপশন থেকে আমাদের খুঁজে বার করতে বলছে। তো দেখো 315 যে নাম্বারটি দেওয়া আছে, এইটা এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, এর মধ্যে কি কি সংখ্যা আছে সেটা দেখব। তো দেখো আমরা একটু লিখে নিই, এখানে 315 আছে আমাদের কাছে। 315, আচ্ছা আমরা যদি এই সংখ্যাগুলিকে যোগ করে দেখতে পাচ্ছি 3 আর 4 আর 5 9, টোটাল হচ্ছে এর যোগফল কত? 9। তো 9 হচ্ছে, তো আমাদের যে অপশনটা 9 দিয়ে ভাগ যাবে সেই অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো প্রথম যে অপশনটি আছে, আমি অপশনগুলো একবার লিখে নিচ্ছি এখানে। তো যদি আমরা প্রথম প্রশ্নটা, প্রথম যে অপশনটা আছে এটা যদি আমরা দেখি, দেখো 9 9 দিয়ে ভাগ যায়, 9 9 দিয়ে ভাগ যায়, 8 আর 7 15 আর 5 20, 20 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এটা যাবে না। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে 9 9 দিয়ে ভাগ যায়, 9 9 দিয়ে ভাগ যায়, 5 আর 5 10 আর 8 18, 18 কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা যাচ্ছে। আর কোনো অপশন যাচ্ছে কিনা আমাদের দেখতে হবে। এই 9 যায়, 9 যায়, 9 যায়, 8 আর 5 13, যায় না, তাহলে এটা উত্তর হবে না। 9 ভাগ যায়, 9 ভাগ যায়, 8 আর 3 11 আর 5 16, 16 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না। তাহলে শুধুমাত্র আমাদের অপশন 2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এটা আমাদের অপশন 2 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, একটা সরল করতে বলছে আমাদের 1/2 ভাগ 1/2 অফ 1/2 বাই 1/2 প্লাস 1/2 অফ 1/2। তো এখানে আমরা বডমাস রুল যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করে দেবো। সবার আগে হচ্ছে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে যেটা হচ্ছে আমরা বলি অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। এটা হচ্ছে আমাদের বডমাস রুল। তো এখানে দেখো প্রথমে আমাদের কি করতে হবে? অফ এর কাজ করতে হবে। তো আমরা একটু লিখে নিই এখানে 1/2 ভাগ 1/2 অফ 1/2 আছে, আর এটা পুরোটা বাই আছে 1/2 প্লাস 1/2 অফ 1/2, এরকম আছে। তো যদি আমরা এখানে দেখি অফের কাজ আগে করবো, অর্থাৎ এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/4 হয়ে যাবে। তাহলে 1/2 ভাগ 1/4 বাই, এখানে অফের কাজ করবো আগে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 1/2 প্লাস এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 1/4 হবে। এটা থাকছে আমাদের কাছে। আচ্ছা এবার আমরা এগুলোকে যোগ করব, তাহলে এগুলোকে আমরা এটাকে ভাগ করে দেবো। এই লাইনে লিখছি নিচে, দেখো 1/2 আছে, আর এটা ভাগ, ভাগটাকে আমরা গুণ করে দিলে কি হবে? এটা উল্টে যাবে। তো আমরা লিখবো কি? গুণ 4, উল্টে গেলে শুধু 4 হয়ে যাবে এটা, বাই, এটা কত হচ্ছে? এটা আমরা লসাগু করবো, তাহলে লসাগু হবে 4। তাহলে 4, 4 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 হবে, 2 একে 3, 2 একে 2, আর এখানে 1 হবে, তাহলে 3/4 হবে, টোটাল 3/4 হচ্ছে। তো আমরা যদি কাটাকুটি করি আমরা কি দেখতে পাবো? আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো, তাহলে আমরা এই 2 এর সঙ্গে এই 2টা, এই 4টা কেটে দেবো, 2 হবে। তাহলে এই যে 4টা উপরে উঠে যাবে, অর্থাৎ এটা কি হবে? এটা হয়ে যাবে 8/3 হয়ে যাবে। 8/3 হয়, আমরা দেখতে পাচ্ছি 2 2/3 হচ্ছে, 3 6 2 8, 8/3। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। এবারে প্রশ্ন বলছে, যদি সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরের সুদ আসল 720 টাকা এবং পরবর্তী আরো 5 বছরের সুদ আসল 1020 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার কত? তাহলে দেখো এখানে বলছে 2 বছরের সুদ-আসল হয়ে যাচ্ছে কত? 720 টাকা। প্রথমে আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি জানি না কত ছিল, সেখান থেকে আমার এটা হয়ে যাচ্ছে, সুদ-আসলে হয়ে যাচ্ছে 720 টাকা। কত বছরে? এটা 2 বছরে বলেছে, এটা 2 বছরে হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে এরপরে আরো 5 বছরে বলেছে, এরপরে আরো 5 বছরে, পরবর্তী 5 বছরে কি হচ্ছে? 5 বছর হচ্ছে এখানে 1020 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আগেকার প্রিন্সিপাল, তো সেখান থেকে
এটা পেয়েছি আমরা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত সুদ পেয়েছি আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 300 টাকা সুদ পাচ্ছি। তাহলে 300 টাকা সুদ কত বছরে পেয়েছি? 5 বছরে পেয়েছি। 5 বছরে আমরা 300 টাকা সুদ পেয়েছি। তাহলে 1 বছরে কত সুদ পাবো? 1 বছরে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 60 টাকা সুদ পাবো। 1 বছরে আমরা 60 টাকা সুদ পাবো। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 2 বছর আছে, তো 2 বছরে আমরা কত টাকা সুদ পাবো? 1 বছরে যদি 60 টাকা হয়, 2 বছরে আমরা 120 টাকা পাবো। 120 টাকা পাবো, অর্থাৎ এটা দেখো সুদ আসল। আর এখান থেকে আমাদের যদি আমরা 120 বিয়োগ করে দিই, অর্থাৎ 700 টাকা থেকে যদি আমরা 120 টাকা বিয়োগ করে দিই, অর্থাৎ সুদ বিয়োগ করে দিই 2 বছরে, তাহলে আমাদের কাছে প্রিন্সিপাল অর্থাৎ এটা পড়ে থাকবে। তাহলে এর থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, তাহলে কত পড়ে থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 600 পড়ে থাকছে। 720 থেকে 120 বাদ দিলে 600 টাকা পড়ে থাকছে। তো 600 টাকাটা আমাদের প্রিন্সিপাল বেরিয়ে আসলো। এবার আমরা এখান থেকে রেট পার্সেন্ট বের করবো। রেট পার্সেন্ট সমান আমরা কি জানি? এসআই কত? 120 টাকা, বা আমরা 60 টাকাও লিখতে পারি। আমরা 60 টাকা লিখি, এসআই হচ্ছে 60 টাকা ইন্টু 100, আর নিচে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু কত বছর? এটা 1 বছরে। এবার কাটাকুটি করবো, এই 0 0 কেটে দেবো, এই 0 0 কেটে দেবো, এখান থেকে এটা কাটবো, 10 হবে। রেট পার্সেন্ট কত আমাদের? 10%। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1। এর পরবর্তী প্রশ্ন বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমাদের সংখ্যা বের করতে হবে যেখানে যেগুলো 4 দিয়ে ভাগ যাবে এবং তার মধ্যে আবার 4 আছে। এরকম সংখ্যা আমাদের গুনতে হবে। দেখো প্রথমে হচ্ছে আমাদের 4 আছে, 4 কে 4 দিয়ে ভাগ দেওয়া যায় এবং 4 একটি সংখ্যা, এর মধ্যে 4 একটি সংখ্যা। 4 এর পরে কত আছে? 4 এর পরে আছে আমাদের 4 ছক 24 আছে, তারাই কিন্তু নেই। 20 আছে, 16 আছে, কিন্তু এর মধ্যে 4 নেই। 24 এর মধ্যে শুধু 4 আছে, 24 নেবো আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 24 এর পরে কত আছে? আমরা 40 এর কোটায় চলে যাবো। এবার 40 আছে 24 এর পরে, 40 আছে, তারপরে 44 আছে, তারপরে আমাদের আছে 48, তারপরে আছে কি 48 এর পরে 54 আসছে। 54 তে 4 আছে কিন্তু 4 দিয়ে ভাগ যায় না 54। 54 এর পরে হচ্ছে আমাদের 64 আছে, 64 আছে, 64 পরে আমাদের কি আছে? 74 আছে। 74 কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 74 নেওয়া যাবে না। তারপর হচ্ছে 94 আছে, 94 যায় না। 84 নেওয়া হয়নি আমাদের, 84 নিতে হবে, 84 কিন্তু ভাগ যায়। তাহলে এই পর্যন্ত। আর কিন্তু কোন সংখ্যায় মানে 4 দিয়ে ভাগ যায় না যেটার মধ্যে 4 আছে। তাহলে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 4 আছে, আমরা গুনে নিই কটা আছে। 1 2 3 4 5 6 7। তো 7টা সংখ্যার মধ্যে আমরা 4 পেয়ে যাচ্ছি যেগুলো 4 দিয়ে আবার ভাগ যায়। তাহলে এটা অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি হলো, অর্থাৎ দুটি সংখ্যা আছে এখানে, আমরা লিখে নিয়েছি দুটি সংখ্যা কি কি আছে? 2:3 অনুপাতে আছে সংখ্যা দুটি। এবার এদের সঙ্গে 8 যোগ করা হলে তারা হয়ে যাচ্ছে 3:4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত যোগ করা হচ্ছে, এখান থেকে 1 ইউনিট যোগ করা হচ্ছে প্রত্যেক সাইডে। যদি সাইড আলাদা হতো তখন আমরা এটাকে সমান করে নিতাম, তো যেহেতু সমান আছে তো আমাদের কিছু করার দরকার নেই। তাহলে এই 1 মানে আমরা দেখতে পাচ্ছি কত যোগ করা হয়েছে? বলছে 8 টাকা যোগ করা হয়েছে। 1 মানে যদি 8 হয় তাহলে সংখ্যা দুটি জিজ্ঞেস হচ্ছে, অর্থাৎ 2 মানে কত হবে? 2 মানে হবে 16, 3 মানে হবে 3 8 24। তো 16 আর 24 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোথায় আছে? এটা অপশন 3 এ আছে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? তো এখানে কটা জিনিস বিক্রি করেছে? 28টা জিনিস বিক্রি করেছে। 28টা জিনিস বিক্রি করেছে, আর লাভ করেছে কটা জিনিসের? 4টি বিক্রয় মূল্যে লাভ করেছে, অর্থাৎ 4টি আর্টিকেলের প্রফিট হয়েছে কি? 4টি আর্টিকেল অফ এসপি 4 আর্টিকেল লাভ হয়েছে। এবারে এখান থেকে আমাদের লাভ পার্সেন্ট বের করতে বলছে। তো লাভ পার্সেন্ট আমরা কিভাবে বের করি? লাভ পার্সেন্ট আমরা কস্ট প্রাইসের উপরে হিসাব করি, তাই না? তো কস্ট প্রাইস কত আমাদের আগে জানতে হবে। কস্ট প্রাইসটা কত? তাহলে দেখো, যখন কোনো কিছু লাভ করছে তো কটা লাভ করছে? লাভ হচ্ছে আমাদের 4টে। এটা মনে রাখতে হবে, যেটা লাভ বলে দেবে সেটাই কিন্তু লাভ। তাহলে আমাদের প্রফিট সমান 4, প্রফিট সমান কি 4। আর এখানে বিক্রয় মূল্যের উপরে, মানে বিক্রয় মূল্যের
চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান আমাদের লাভ হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা এই সেলিং প্রাইস থেকে আরো 4 বিয়োগ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে, কস্ট প্রাইস চলে আসবে। সেলিং প্রাইস থেকে, সেলিং প্রাইস কত আছে 28, 28 থেকে যদি আমরা প্রফিটটা বিয়োগ করে দিই, প্রফিট কত 4, প্রফিটটা বিয়োগ করে দিই তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে, সিবি পড়ে থাকবে, কস্ট প্রাইস পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 24 হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তাই না? 24 আমাদের কস্ট প্রাইস। তাহলে 24 যদি কস্ট প্রাইস হয়, এখান থেকে লাভ পার্সেন্ট কিভাবে করবো, লাভ পার্সেন্ট সমান যেটা লাভ হচ্ছে 4 লাভ হচ্ছে আমাদের, কতর উপরে লাভ হচ্ছে 24 এর উপরে, ইন্টু 100 করতে হবে। তাহলে দেখতে হচ্ছে এখানে 1/6 হচ্ছে, 1/6 মানে আমরা কি জানি 16.23%। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 16.23% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোন অপশন আছে, অপশন 1 এ আছে। এরপরে প্রশ্ন বলছে দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, একটি লোকে ওই কাজ কত দিনে করতে পারবে? তাহলে এখানে দেখো বলছে যে দুটি লোক এবং দুটি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। তো এখানে আমাদের আগে লোক এবং বালকের আমাদের এফিসিয়েন্সি রেশিও বার করতে হবে, কার্যক্ষমতা রেশিও বের করতে হবে। তো কিভাবে বের করবে, দেখো এখানে আমাদের প্রথমে বলেছে যে দুটি লোক, তো আমরা লিখে নেবো 2 ম্যান প্লাস 7টি বালক অর্থাৎ 7 বয় লিখে নেবো। এটা কত দিনে, ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে আমরা এটা কত দিনে করতে পারি, 4 দিনে। তো 4 দিনে আমরা লিখে নিলাম। এটা সমান একই কাজই বলেছে 4টি লোক অর্থাৎ 4 ম্যান প্লাস 4টি বালক অর্থাৎ 4 বয় কত দিনে করতে পারে, 3 দিনে করতে পারে। এখান থেকে আমরা আমরা কি করব, বয় এবং ম্যানের রেশিও বের করে ফেলবো। তো দেখো এখানে 4 দুগুণে 8 এম প্লাস 4 সাথে 28 বি ইকুয়াল টু 3 4 12 এম প্লাস 12 বি বা 12 বয়। এখান থেকে আমরা এটা দিকে নিয়ে আসবো, এটা দিকে নিয়ে যাবো। তাহলে এটা এদিকে নিয়ে এসে কি হচ্ছে, এটা -4 এম হচ্ছে ইকুয়াল টু, এটা দিকে নিয়ে গেলে কি হচ্ছে মাইনাস হচ্ছে 16 বয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে মাইনাস মাইনাস কেটে দেবো, 4 দিয়ে কাটবো, 4 একে 4 আর 4 4 16, অর্থাৎ ম্যান বাই বয় কি হবে, ম্যান বাই বয় হবে, ম্যানের সামনে কি আছে 4 আছে আর বয়ের সামনে কি আছে 1 আছে, তাহলে 4/1 হবে। আচ্ছা এবারে আমাদের টোটাল ওয়ার্ক বলছে একটি লোকে ওই কাজ কতদিনে সম্পন্ন করতে পারবে। তো টোটাল ওয়ার্ক যে কোনো একটা নিলে আমাদের টোটাল ওয়ার্ক, এটা নিলেও আমাদের টোটাল ওয়ার্ক বা এটা নিলেও আমাদের টোটাল ওয়ার্ক হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি প্রথমটা ধরে নিচ্ছি এটা আমাদের টোটাল ওয়ার্ক। তো এখানে ম্যানের জায়গায় ম্যান বসাতে হবে, ম্যানের এফিসিয়েন্সি 4, তাহলে এম এর জায়গায় আমাদের 4 বসিয়ে দিতে হবে। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8 প্লাস বি এর জায়গায় কি বসাতে হবে, 1 বসাতে হবে, বি এর মান বের করেছি, তাহলে 7 একে 7 হবে ইন্টু 4 হচ্ছে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা বলেছে একটি লোকে কতদিনে সম্পন্ন করতে হবে। তো একটি লোকের এফিসিয়েন্সি কত 4, তাহলে 1 ইন্টু 4 করবো আমরা, এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই 4 4 কেটে যাচ্ছে, অর্থাৎ 28 7 কত হচ্ছে, 28 7 হচ্ছে আমাদের 15, তাহলে 15 দিনে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 15 দিনে একটি লোক ওই কাজটি সম্পন্ন করতে পারবে, তাহলে এটা আমাদের অপশন 3 সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.12 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি বলেছে যে 20% হারে চিনির মূল্য হ্রাস পেয়েছে, অর্থাৎ চিনির মূল্য এখানে হ্রাস পেয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে চিনির মূল্য হ্রাস পেয়েছে। তো এখান থেকে আমাদের সব কাজকর্ম করতে হবে। চিনির মূল্য হ্রাস পেয়েছে অর্থাৎ 20% মানে কি আমরা জানি, 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ আগে যদি 5 টাকা হতো এখন কত হচ্ছে 4 টাকা, তাহলে এখন হয়ে যাচ্ছে 4 টাকা। তো আমরা এখানে একটু লিখে নিই যে প্রাইস কি হচ্ছে, আগে ছিল আমাদের 5 টাকা এখন হয়ে যাচ্ছে 4 টাকা। আর কনজাম্পশন কি হয়, সবসময় উল্টে যায়। কনজাম্পশন মানে কতটা করে কিনতে পারছে। তাহলে এখানে 4 আগে কিনতে পারতো, এখন কিনতে পারছে 5, কারণ দাম কমে গেছে তাই। আমরা লিখে নিলাম। এবার এখান থেকে আমরা এটাকে দেখব, কি দেখব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে কনজাম্পশন কত ছিল আমাদের 4, এখন হচ্ছে আমাদের 5, তাহলে কত বাড়ছে, কত বেশি কিনতে পারছে, কত কেজি বা কত গ্রাম বেশি কিনতে পারছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিটে 1 ইউনিট বেশি কিনতে পারছে। তাহলে এই 1 ইউনিট বেশি কিনতে পারছে, এটা মানেই আমাদের বলে রেখেছে যে
2 কেজি বেশি কিনতে পারছে। তো 2 কে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, এটা মানে আমরা যদি পূর্ণ সংখ্যায় রাখি তাহলে এটা হবে 2 × 4 = 5, 5/2 হবে। তাহলে 1 মানে হচ্ছে 5/2। তাহলে এবার এখান থেকে আমাদের বলেছে কি যে আসল ক্রয় মূল্য কত ছিল। আসল হচ্ছে আমাদের এই 4টার কথা জানতে যাচ্ছে। তাহলে 4 মানে কি হবে, 4 মানে আমরা এখানে লিখবো 5/2 × 4। এখান থেকে এটা কেটে দেবো, অর্থাৎ কত হবে 10 হবে। আলটিমেটলি হয়ে গেছে 10 হচ্ছে। তাহলে যদি 10 হয়, এবার বলছে 160 টাকায় কিনতে পারেন, 160 টাকায় কিনতে পারেন মানে 2 কেজি। অর্থাৎ এখানে আমাদের এই যে 10টাকে 160 দিয়ে আমাদের মানে 160কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, করলে আমরা আগের ক্রয় মূল্য পেয়ে যাব। অর্থাৎ এখানে 160কে আমরা এই 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পরিমাণ। আর পরিমাণকে যখন আমরা টাকা দিয়ে ভাগ করছি তখন পার কেজিতে বেরিয়ে আসবে। অর্থাৎ এই যে আমরা ভাগ করে দিলাম, তাহলে কত হলো, এটা 16 রুপিস পার কেজি হবে আমাদের। 16 রুপিস পার কেজি আমরা মানে কিনতে পারবো, বা কেনা দাম ছিল, আসল কেনা দাম ছিল 16 টাকা প্রতি কেজি। তাহলে এটা আমাদের কোন অপশন আছে, অপশন 1 এ আছে। এটা আরো একভাবে করা যায়, আমি অলরেডি তোমাদের দেখিয়েছি সেই নিয়মটা, তোমরা দেখে নেবে। আগে যে ভিডিওগুলো ছিল সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে এটাকে অন্য একভাবে কিভাবে শর্টকাটে করা যায়, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আরেকটা জিনিস যদি তোমাদের কাছে এখানে জিজ্ঞেস করতো যে এখন কত দামে কিনতে পারছে, তাহলে এটা হবে এই 5 এর মানটা বের করতে হতো। আমরা যেহেতু 4 এর মানটা বের করেছি তার কারণে আসল দাম জানতে যাচ্ছি। যদি এখনকার দাম জানতে যেত তাহলে আমরা কি করতাম, 5 এর মানটা বের করতাম, তাহলে হয়ে যেত। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন বলছে আর এবং ইস সকাল 10টায় যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে এখানে আমাদের কাছে মিটিং টাইম জানতে যাচ্ছে। মিটিং টাইম কিভাবে বের করতে হয়, এখানে এই যে দূরত্বটা দেওয়া আছে, এই তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার, 17.5 কিলোমিটার তাদের মধ্যেকার দূরত্ব। এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটাকে যদি তারা একে অপরের দিকে আসে তাহলে আমরা যোগ করে ভাগ করে দেবো। যদি একে অপরের দিকে যায়, অর্থাৎ একই দিকে যায় দুইজন, তাহলে আমরা বিয়োগ করে ভাগ করে দেবো। তো যেহেতু এখানে একে অপরের দিকে আসছে, তো আমরা এখানে যোগ করে ভাগ করবো। অর্থাৎ 4 আর 3 কত হয়, 4 কিলোমিটার আর 7 কিলোমিটার, 3 কিলোমিটার যোগ করলে 7 কিলোমিটার হয়, তো আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যখন আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি তখন আমাদের কাছে কি আসবে, টাইম আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 2.5 আওয়ার চলে আসছে। 2.5 আওয়ার মানে কি, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে ট্রেন ছেড়েছিল কটায়, 10টার সময়। 10টার সময় ছেড়েছিল, এখান থেকে আরো 2.5 ঘন্টা বেড়ে যাবে, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট এখানে বাড়বে। তাহলে কত হবে, 12টা 30 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 12টা 30 সঠিক উত্তর হয়ে গেলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন 2 এ আছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ছাপা হয় বা ছাপা হলো, এর মান কত বা এর ভ্যালু কত। তো এখানে আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে নির্ণয় করবো, তাই তো। পূর্ণবর্গ সংখ্যা আমরা নির্ণয় করবো, পূর্ণবর্গ না, আমরা এখান থেকে নির্ণয় করবো কি, আমরা নির্ণয় করবো যে স্কোয়ার রুট বা বর্গমূল কি হবে, তাহলে আমরা ওই এর মান খুঁজে পাবো। তো বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের এখানে লং মেথডে যেতে হবে, আমরা কিন্তু এখানে শর্ট মেথড অ্যাপ্লাই করতে পারছি না। তো লং মেথডে আমরা কিভাবে যাব, দেখো এখানে আমাদের কাছে কটা সংখ্যা আছে, এখানে আছে 15, 00, 62, এই সংখ্যাগুলি আছে দেখতে পাচ্ছি আমরা। এখানে কটা আছে, 2, 4, 6, 7টা, টোটাল 7টা সংখ্যা আছে আমাদের কাছে। তো তোমরা যারা জানো না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এটা এটা করা খুব সহজ জিনিস, সহজ একটা পদ্ধতি আছে এটা করার। সেটা হচ্ছে দেখো এখানে লং মেথড কিভাবে করতে হয়, তোমরা এভাবে করতে পারো, যে কোনো ভাবে করতে পারো তোমাদের ইচ্ছা। এখানে দেখো প্রথমে যেটা আছে মানে জোড়ায় জোড়ায় নিতে হবে। প্রথমে আমরা নিলাম কি, এ আর 2 এর একটা জোড়া, 6 আর 0 এর একটা জোড়া, 0 আর 5 এর একটা জোড়া, আর এই 1 কিছু নেই বলে 1 একটা। তাহলে এখানে আমরা জোড়া জোড়া নিতে নিতে এই যেটা আছে এই 1, একটা কত স্কোয়ার করলে আসে, 1 এর স্কোয়ার করলে আসে, তো আমরা এখানে 1 নিলাম, 1 এর স্কোয়ার। তো এখানে নিলে আমাদের এখানে একটা 1 নিতে হবে, হলো। তাহলে এখানে 1 1 কে কত হলো, 1 হলো, তাহলে আমরা 1 নিলাম।
এবার আমরা একটা দাগ টানবো, দাগ টানলে এখানে দেখো, এখানে এই 1 আর 1 0 হয়ে যাচ্ছে, তাহলে পরে পড়ে থাকছে কি শুধু, মানে পরের জোড়াটা আমরা নামিয়ে নেবো। পরের জোড়াটা কত আছে এখানে 50, তো 50 আমরা নামিয়ে নিলাম। 50 নামিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা আবার একটা এরকম দাগ টানবো, দাগ টেনে এই একটা আমরা ডবল, মানে যেটা থাকবে তার ডবল আমরা এখানে নেব। তো 1 এর ডবল আমরা কত হবে, 2 হবে, 2 নিলাম। এবার 2 এর সঙ্গে কি গুণ করলে, 2 এর সঙ্গে কি গুণ করলে আমাদের এখানে 50 আসবে। এবার একটা জিনিস গুণ করি, যে জিনিসটা গুণ করতে হবে সেই জিনিসটা আবার এখানে নিতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে 1 নিলাম, 1 নিলাম, যদি এখানে 1 নেই তাহলে এই পুরো 1টাকে, মানে এই যে 21 হয়ে যাচ্ছে, 21টাকে আমাদের 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত হবে, এটা 21 1 21ই হবে। তাহলে এটা তো অনেক বড় 50 আছে, তাহলে আমরা 2 নিয়ে দেখতে পারি। যদি এখানে 2 নিই তাহলে 22 হচ্ছে, তাহলে 22 দুকোনো, মানে 22 কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 44 হবে, তাহলে কাছাকাছি আসছে। তাহলে আমরা 2 নিয়ে নিই। যদি 3 নিতাম তাহলে কি হতো, 3 3 নিলে হতো 23, তাহলে 3 23 কত হতো, 69 হতো, 69 হতো। তাহলে এটা বড় হয়ে যাচ্ছে 50 হচ্ছে, তাহলে আমাদের এইভাবে নিতে হবে। তো আমরা কি করছি, এই 2 নিলাম, তো 2 নিলাম মানে 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে, 22 দুগুণে হবে 44। তো এখানে যেহেতু 2 নিয়েছি, এই 2, তাহলে এখানে আমরা একটা 2 নেব, এই 2টা জাস্ট এখানে নিয়ে নেব। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, দেখতে পাচ্ছি আমরা এখানে 6 হচ্ছে আর এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী দুটো সংখ্যা আমরা নামিয়ে নেব, পরবর্তী দুটো সংখ্যা কি আছে, 06 আছে, তো এখানে 06 আমরা নামাবো। নামানোর পরে এখানে আমরা আবার একটা দাগ টানবো। এবার আমরা এখানে 22 ছিল, আমরা 2 নিলাম, এই যে 2টা ছিল এর ডবল আমরা নেব 4, এখানে আমরা 4 নেব, ঠিক আছে। এখানে আমরা 4 নিলাম, 4 নেওয়ার পরে এইখানে এবার আমাদের একটা সংখ্যা নেওয়ার পালা, এখানে একটা সংখ্যা নেওয়ার পালা, এখানে 2 নিতে পারি, 1 নিতে পারি, 3 নিতে পারি, যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে আমাদের পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। যদি আমরা 1 নিতাম তাহলে 100 এই 241, 241 একই 241, এখানে কিন্তু এখানে 606 রয়েছে, মানে অনেক বড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা এখানে 2 নিয়ে দেখতে পারি, 2 নিয়ে দেখলে কি হবে, 242, 242 এর ডবল, 242 আমরা 2 দিয়ে আবার গুণ করব, তো 242 এর ডবল কত হবে, 484 হবে। তো 484 কাছাকাছি যাচ্ছে। আমরা আরেকটা সংখ্যা আমরা 3 নিতে পারি, 3 নিলে আমরা এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 24 কত হয়, 72। তাহলে এখানে দেখো 60 আছে, তাহলে 72 হয়ে যাচ্ছে, তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 নিয়ে নেব, 2 নিলে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে 2 নিচ্ছি তো এখানে আমরা 2 নিতে হবে এখানে আমাদের। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4 আর 24 দুগুণে 48, অর্থাৎ 484 হয়ে যাচ্ছে। 484 যদি হয় আমরা এখান থেকে আবার বিয়োগ করব, এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, এখানে এখানে সরি এখানে 2 হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 2 আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 1, তো 122 হচ্ছে, আর থাকছে কি 2a থাকছে, আমরা নামিয়ে নেব এই দুটোকে, 2a আমরা নামিয়ে নিলাম। আচ্ছা, এইবারে আমরা এটাকে আবার এখানে ভাগ করব। তো দেখো আমাদের কাছে কি ছিল, 2 ছিল, 4 ছিল, আর এই যে 2 ছিল এর ডবল নেবো, আমরা এখানে 4 নেব। আর এখানে এবার আমাদের সংখ্যা নেওয়ার পালা। তো এখানে আমাদের সংখ্যা নিয়ে দেখতে হবে যে কোন সংখ্যাটা আমরা এখানে বসাতে পারি। তো এখানে দেখো এখানে 24 আছে আর এখানে 12 আছে। তো তোমরা এখানে এটাকে ধরে নিতে পারো যে 120-র কাছাকাছি, আর এখানে 24 আছে, কত 24 120-র দিকে যায়, 5 24 কিন্তু 120-র দিকে যায়, তাহলে আমরা এখানে 5 নিতে পারি, 5 নিয়ে আমরা দেখতে পারি। তাহলে এখানে 5 নিলাম, অর্থাৎ 5 দিয়ে রেখে পুরো গুণ করতে হবে। তাহলে দেখো 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 4 4 16 আর 2, আচ্ছা 4 5 20 আর 2 22, 2 আবার হাতে 2 আছে, 5 2 10 আর 2 12। তাহলে দেখো একদম মিলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এই 5 নিলাম, তো এখানে আমাদের 5 নিতে হবে, তাহলে আমাদের যে বর্গমূলটা কিন্তু বেরিয়ে আসলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা মানে অ্যাকচুয়ালি আমাদের 5টা, তাহলে 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন 4-এ আছে। তোমরা যারা অলরেডি জানো এই নিয়মটা, যারা অলরেডি লং ডিভিশন করতে জানো, লং ডিভিশন করে তোমরা স্কোয়ার রুট বের করতে জানো, তাদের অসুবিধা হবে না। কিন্তু তোমরা যারা প্রথম আছো, যারা এটা জানো না, তাই জন্য আমি এটা বোঝালাম। যারা অলরেডি জানো তারা একা একা করে নেবে, এটা তোমরা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের পরবর্তী প্রশ্ন, চলো দেখে নিই। তো এর পরবর্তী প্রশ্ন বলছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তো এখানে আমাদের কি বলছে যে
একটি চৌবাচ্চা পূর্ণ হয় 5 ঘন্টায়। তো একটা ফিলিং পাইপ আছে আর একটা ড্রেনিং বা একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা ফিলিং পাইপ আছে যেটা দিয়ে জল ট্যাঙ্কে ঢুকছে। তো এই যে ফিলিং পাইপ আছে সেটা 5 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো আমরা এখানে লিখতে পারছি, লিখে নিচে ফিলিং পাইপ, এফপি দিয়ে ফিলিং পাইপটাকে আমরা বোঝাচ্ছি। তো ফিলিং পাইপ কি করে 5 ঘন্টায় 5 ঘন্টায় পূর্ণ করে। তো এখানে আমরা 5 লিখে নিই, প্লাস দিয়ে লিখছি এটা। আর কি বলছে, একটা ছিদ্রের জন্য, অর্থাৎ ফিলিং পাইপ প্লাস ফিলিং পাইপ প্লাস লিক কি করছে, এটা 6 ঘন্টা লাগাচ্ছে। তাহলে এখানে আমাদের 6 ঘন্টায় এটা পূর্ণ হচ্ছে। তাহলে আমরা এখানে লসাগু করবো, 5 আর 6 লসাগু কত হয় 30। তো এখানে 6 হবে, এখানে 5 হবে। এবার একটা জিনিস দেখো, এখানে একটা পাইপ একা 6 করছিল, কিন্তু দুটো পাইপ মিলে আমাদের 5 করছে, অর্থাৎ একটা পাইপ কিন্তু মাইনাস পাইপ আছে, কোনটা, লিকটা। তাহলে এখানে কত মাইনাস আছে, এখানে 6 আর এখানে 5, অর্থাৎ 1 মাইনাস আছে। এর থেকে 1 মাইনাস করলেই 5 হয়ে যাবে, অর্থাৎ লিকটার এফিসিয়েন্সি হচ্ছে 1। লিকের এফিসিয়েন্সি কত, 1। তাহলে এই যে পুরো চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে, অর্থাৎ লিক যদি খালি করতে যায় একা একা তাহলে তার কত সময় লাগবে। তো আমরা 30কে, টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 30কে লিকের যে এফিসিয়েন্সি বা লিকের যে ক্ষমতা আছে, ক্ষমতা কত, 1। তা লিকের ক্ষমতা দিয়ে ভাগ করে দিলাম, দিলে আমাদের কি বেরিয়ে আসলো, ঘন্টা বেরিয়ে আসলো, কত সময় করতে পারবে। তাহলে 30 ঘন্টা এটা এই লিকটা পুরো ট্যাঙ্কটাকে খালি করতে পারবে। তাহলে এটা আমাদের অপশন 1 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত। তাহলে এখানে আমাদের দুটো জিনিস দেখো দেওয়া আছে। একটা দেওয়া আছে কি, যে নদীটি যদি স্থির থাকে তাহলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, অর্থাৎ স্থির জলে টোটাল কত চওড়া নদী, 100 মিটার চওড়া, স্থির জলে 4 মিনিট সময় লাগে। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দিই যদি আমরা এটাকে, তাহলে এখানে 25 হয়ে যাবে। 25 কি, স্থির জলের গতিবেগ 25 মিটার, 25 মিটার পার মিনিট, 25 মিটার প্রতি মিনিটে যেতে পারবে। এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে গতিবেগ বেরিয়ে আসবে। আচ্ছা, তারপরে এটা তো কিসের গতিবেগ, এটা স্থির জলে, স্থির জলে বোটের গতিবেগ, বোটের গতি। আচ্ছা, এবার কি বলেছে, 100 মিটারই যদি স্রোতে প্রতিকূলে যেতে চাই তাহলে 5 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি আমরা 20 পেয়ে যাবো, 20 মিটার পার মিনিটে যেতে পারে। তাহলে যে 20 মিটার পার মিনিটে যেতে পারে, এটা কি হচ্ছে, প্রতিকূলে। তো আমি তোমাদের একটা ফরম্যাট শিখিয়েছিলাম যখন তোমাদেরকে আমি আর এস আগরওয়াল বইয়ের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকটা আছে ওখান থেকে আমি বোট অ্যান্ড স্ট্রিম শিখিয়েছিলাম। তোমাদের একটা ফরম্যাট আমি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে লিখবে ডাউন, এখানে লিখবে বোট, আর এখানে লিখবে আপ স্ট্রিম। তো এখানে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, বোট মানে স্থির জলের স্পিড দেওয়া আছে কত, 25, আর এখানে দেওয়া আছে কত, 20। আর এই গ্যাপটা সবসময় সমান থাকে, আমি বলেছি এই গ্যাপটা সমান থাকে, অর্থাৎ এটা যদি কত আছে, এটা 5 গ্যাপ আছে, তাহলে এখানেও এটাও 5 হবে। তাহলে এটা যদি কমে যায় তাহলে এটা বেড়ে যাবে, অর্থাৎ এটা 30 হবে, 30 হয়ে যাবে আমাদের কি, ডাউন স্ট্রিমের গতিবেগ, এবং এই যে মাঝখানে যেটা আছে এই যে 5 5 করে, এগুলো হচ্ছে স্রোতের গতিবেগ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা দেখো আপ স্ট্রিম, এটা বোটের স্পিড, এটা ডাউন স্ট্রিম মানে অনুকূলে, আর এইগুলো ওই গ্যাপগুলো হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কত আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা 5 মিটার পার মিনিট বের করেছি, 5 মিটার পার মিনিট, এখানে লিখি 5 মিটার পার মিনিট হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। তাহলে এখান থেকে যদি আমরা এর সঙ্গে 60 গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, মিটার পার মিনিটটা এটা হয়ে যাবে ঘন্টা। তাহলে আমরা কি করব, আমরা 5-এর সঙ্গে আমরা 60 গুণ করে দেবো, তাহলে হবে 300 মিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 300 মিটার করে যেতে পারবে। তাহলে এটা কোন অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটারে 2.5 টাকা হিসেবে
মাঠটির চতুর্দিকে বেড়া দিতে খরচ হবে কত টাকা? তো এখানে বাহুর অনুপাত দেওয়া আছে এবং টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাহুর অনুপাত কি দেওয়া আছে, একটা লেন্থ একটা ব্রেথ ধরে নিই আমরা, একটা লেন্থ একটা হচ্ছে ব্রেথ। তো লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি, বড়টা হচ্ছে লেন্থ হয়, তাহলে আমরা এখানে 4x ধরে নিচ্ছি, আর ব্রেথটা হচ্ছে আমাদের 3x। তাহলে এখানে এটা যখন রেশিওতে ছিল তখন হচ্ছে 4:3 ছিল, আমরা এখানে x গুণ করে দিয়ে সংখ্যা করে নিলাম, অর্থাৎ 4x এবং 3x দুটি হয়ে গেল, দুটি বাহু হয়ে গেল। এইবারে আমরা কি জানি, যখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে যাই তখন আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়, অর্থাৎ l ইন্টু বি করতে হয়, লেন্থ আর ব্রেথকে গুণ করে দিতে হয়। তাহলে আমরা এইগুলোকে গুণ করে দেবো, অর্থাৎ কি হবে, 4x² হয়ে যাবে। 4x², সরি 4 কেন, 3 4 12x² হবে, 12x² হয়ে যাবে। এটা 12x² ইকুয়াল টু আমাদের কি বলেছে, আমাদের বলে দিয়েছে যে 7500 বর্গমিটার। এটা তো আমরা ক্ষেত্রফল বের করলাম এটা, আর ওটা দিয়ে রেখেছে এটা। তাহলে আমরা এবার এখান থেকে কাটাকুটি করব, আমরা এখান থেকে 3 দিয়ে কাটবো আর 4 দিয়ে কাটবো। এটাকে আমরা ধরে নিতে পারি যে 75 ইন্টু 100 আছে এটা। তাহলে আমরা এখানে 3 দিয়ে কাটলে 3 25 75, আর এখানে 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে x² এর মান হচ্ছে 25 ইন্টু 25, তাহলে x এর মান কি হবে, x এর মান হবে একটা 25, অর্থাৎ রুট হয়ে যাবে, এখানে রুট হয়ে যাবে, এখানে রুট হয়ে যাবে, অর্থাৎ একটা 25 চলে আসবে। তাহলে x এর মান কত আমাদের, শুধু 25। এইবারে কি বলেছে যে চতুর্দিকে বেড়া দিতে খরচ হবে কত, বেড়া মানে কি, পরিসীমা, পরিসীমা মানে তো বেড়া, তো পরিসীমা বের করি কিভাবে, আমরা 2 ইন্টু l প্লাস বি করি। তো এটা করলে আমাদের পরিসীমা বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল আর বি আমাদের এখানে রেশিওতে ছিল, তাহলে এখানে আমরা লিখবো 2 ইন্টু এল, 25 আছে 25, তাহলে এখানে 4 25 100 আর 3 25 75, তাহলে 100 প্লাস 75 হচ্ছে, এটা গেল ইন্টু এটা পরিসীমা। এবারে এখানে খরচ হচ্ছে কত, 2.5 টাকা হিসেবে প্রতি মিটারে, তাহলে 2.5 আমরা গুণ করে দেবো এর সঙ্গে, তাহলে টোটাল খরচটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 175 আছে, 2 ইন্টু 175 ইন্টু 2.5, বা আমরা লিখতে পারি 2/25/10 লিখতে পারি আমরা এখানে। তাহলে এখানে আমরা এখান থেকে এই 2 দিয়ে এটা কেটে দেবো, 5 হবে, এই 5 দিয়ে কাটবো 5 হবে, অর্থাৎ আমাদের এর সঙ্গে 5 গুণ করতে, 175 এর সঙ্গে 5 গুণ করতে, তাহলে কি হবে, এটা 5 5 25 এর 5 হাতে 2, 5 7 85 আর 2 87, অর্থাৎ 875 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 4 এ আছে। এরপরের প্রশ্ন বলছে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? তো দেখো এখানে 0.36 এটার মূল্য আমাদের কি বলেছে, 4,400 টাকা, 14,400 টাকা বলেছে। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি আমরা এটাকে, যে 36/100। এবার এই 36 এর মান আমাদের বলে রেখেছে যে 14,400, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কত গুণ আছে, 36 এর সঙ্গে কত গুণ আছে, 36 এর সঙ্গে এটা 400 গুণ আছে, মানে 4 গুণ আছে তার সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 400 গুণ আছে। দেখো 400 গুণ করলে 1400, মানে 14,400 হয়ে যাবে। তাহলে এই যে 100 আছে এর সঙ্গে আমরা 400 গুণ করবো, তাহলে কত হবে, 40000 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোন অপশনে আছে, এটা অপশন 3 এ আছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত? এই প্রশ্ন তো বারবার আমরা দেখেছি যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তো আমরা এখানে কি লিখবো, 12 সিপি সমান ক্রয় মূল্য, 12টি পেন্সিলের ক্রয় মূল্য, তো 12 সিপি সমান আমরা লিখবো 10 এসপি। এবার সিপি বাই এসপি আমরা লিখবো, সিপি বাই এসপি সমান, সিপির সামনে কি আছে 10, এসপির সামনে কি আছে 12। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের 10 টাকা কেনা দাম আর 2 টাকা বিক্রয় দাম, সরি 12 টাকা বিক্রয় দাম, তাহলে 2 টাকা আমাদের লাভ হচ্ছে, এখানে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা কতর উপরে লাভ হচ্ছে, আমাদের 10 টাকার উপরে 2 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করবো, তাহলে এখানে কত হবে, এটা 20% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এটা কোন অপশনে আছে? অপশন 1 এ আছে, অপশন 1 সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে মান নির্ণয় করুন। এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা একটু লিখে নিই এটাকে। এখানে কিউব রুট দেওয়া আছে, আর এখানে আছে 0.0000064। তো এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 64 বাই কটা সংখ্যার আগে পয়েন্ট আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টার সংখ্যা আগে পয়েন্ট আছে, অর্থাৎ 100 পিছনে 6টা শূন্য বসবে। 1 2 3 4 5 6 এই বসলো। এটা রুট আছে, তার উপরে কিউব রুট আছে। তাহলে যদি আমরা এটা করি, আমরা দেখতে পাচ্ছি কি হবে, এটা হবে 64 মানে রুট করলে কি হয়, 64 রুট করে দিলে হয়ে যায় আমাদের 8 হয়ে যায়। আর এখানে 3টে করে শূন্য আছে, 3টে 6টা শূন্য আছে, অর্থাৎ শুধু 3টে শূন্য এখানে বসে যাবে। এবার এখানে কিউব করলে কি হবে? কিউব রুট করলে এটা হয়ে যাবে 8 এর কিউব করলে কত, মানে রুট করলে কি হবে? কিউব রুট করলে 2 হবে, আর 1000 এর কিউব রুট করলে হবে 10। এই রুটটা উঠে যাবে, অর্থাৎ 2/10 হচ্ছে আমাদের কাছে। 2/10 হচ্ছে, 2/10 থেকে আমরা আর কিভাবে লিখতে পারি? 0.2 লিখতে পারি। 0.2 আমরা এটাকে লিখতে পারি, তার কারণ একটা মানে 10 আছে, 10 এর তো একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, তাহলে এটা আমাদের অপশন 3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্ন বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তো এখানে আমাদের প্রথমে যে মিশ্রণটা দেওয়া আছে, মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ দেওয়া আছে। মিশ্রণে কি বলা আছে? যে 3:2 অনুপাতে তাদের মেশানো আছে। আচ্ছা, দুধ এবং জল। এবার কি বলেছে যে সেখানে আর কত পরিমাণ জল মেশালে তাদের অনুপাত হয়ে যাবে 9:11, 9:11 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা জল মেশাচ্ছি, আমরা কিন্তু এখানে কিন্তু দুধ মেশাচ্ছি না। তাহলে জল যেহেতু মেশাচ্ছি, দুধ যেহেতু মেশাচ্ছি না, তাহলে দুধের পরিমাণ তো একই থাকার কথা। তো এখানে দেখো, এখানে 3 আছে, এখানে 9 আছে, দুধ কেন পাল্টাচ্ছে? পাল্টাবে তো শুধু জল। তাহলে দুধটাকে আমাদের একই রাখতে হবে, অর্থাৎ এখানে 3 গুণ করব। 9 বানাতে গেলে এটাকে 3 গুণ করতে হবে, এর সঙ্গে আমরা 3 গুণ করব। তাহলে কত হয়ে যাবে? এটা 9 হয়ে যাবে, আর এটা 6 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে 9 9 একই আছে, কিন্তু এখানে 6 থেকে আমাদের হয়ে যাচ্ছে কত? 11। তো 5 বেড়ে যাচ্ছে, 5 বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো টোটাল কত আছে? 9, এটা টোটাল 9 আর এই 6 15। তাহলে 15 মানে আমাদের কি ছিল? 45 লিটার ছিল। কত গুণ ছিল? 3 গুণ। তাহলে এই 5 মানে এর সঙ্গে 3 গুণ করতে হবে, 3 5 কত হবে? 15। তাহলে 15 লিটার আমাদের দুধ জল যোগ করলে এটার অনুপাত এটা হয়ে যায়। তাহলে 15 লিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন 3 এ আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার দেখেছি, আগের যে এগুলো ছিল, পেপারগুলো ছিল, সেগুলোতে আমরা বারবার দেখেছি। এর পরবর্তী প্রশ্ন বলছে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত যারা এখন এসেছে? তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তো দেখো, এখানে আমাদের একটা কমিটি ছিল, সেই কমিটিতে 8 জন লোক ছিল এবং তাদের একটা নির্দিষ্ট গড় ছিল। আমরা জানি না গড়টা কত, তো আমরা ধরে নিচ্ছি গড়টা ছিল এক্স। এক্স হচ্ছে তাদের অ্যাভারেজ ছিল। তাহলে আমাদের এখানে 8 জন ব্যক্তি, 8 জন ব্যক্তি তাদের গড় হচ্ছে এক্স। তাহলে এক্স গুণ করে দিলে যোগফল বেরিয়ে যাবে, টোটাল যোগফল। এখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে কতজন? বেরিয়ে যাচ্ছে দুজন, তাদের বয়স কত? 35 এবং 45। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল 35 এবং 45 কে যোগ করলে হচ্ছে 80, অর্থাৎ 80 জন আমরা বের করে দিচ্ছি। বের করে দিলে কি হচ্ছে? তারা একটি মানে নতুন গ্রুপে যোগ হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে? তাদের বের করার সাথে সাথে আমরা দুজন মহিলাকে ঢুকিয়ে নিচ্ছি এখানে। তো দুজন মহিলার যে বয়স আমরা এখানে ধরে নিচ্ছি যে দুজন মহিলা, দুজন ওমেন যেটা আছে, ওমেনের দুজনের বয়সের যোগফল আমরা ধরে নিচ্ছি পি। এখানে পি ধরে নিচ্ছি আমরা, এখানে পি ধরে নিলাম।
তাহলে আমরা 80 জনকে বের করে মানে 80 বয়সকে বের করে দিলাম, টোটাল আমাদের বয়স ছিল এই, সেখান থেকে 80 কে বের করে দিলাম আর এই পি কে ঢুকিয়ে নিচ্ছি, প্লাস পি করছি। এটা করলে কি হচ্ছে, এইটা যে এখন যে পরিমাণটা হচ্ছে এটা মানেই আমাদের 8 জন ব্যক্তি তাদের বয়স, গড় বয়স কি হচ্ছে 2 বছর করে বেড়ে যাচ্ছে। তো আগে আমাদের গড় বয়স কত ছিল, এক্স ছিল, এখন কি হচ্ছে x+2 হচ্ছে, অর্থাৎ x+2 এর সঙ্গে এটা গুণ করলে টোটাল যোগফলটা বেরিয়ে আসবে। তাহলে এটা মানে এটা আমাদের, এটা মানে এটা। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করি, 8x - 80 প্লাস পি ইকুয়াল টু এখানে 8x প্লাস এখানে 16 হচ্ছে। তো এই 8x এদিকে আসলে 8x কেটে যাবে, তো লিখে নিচ্ছি 8x - 8x। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে থাকছে পি ইকুয়াল টু এই 80টা আমরা এদিকে নিয়ে যাবো, অর্থাৎ এই 16 আর এখানে 80 টোটাল কত হবে 96 হয়ে যাবে এটা। তো দেখো এই পি সরি এই 8x আর 8x কেটে দিলাম, তাহলে আমাদের থাকছে কি পি সমান 96 থাকছে। তাহলে পি সমান 96 পড়ে থাকছে। পি মানে কি দুজন মহিলার মানে মহিলার বয়সের যোগফল। তাহলে সাম অফ দ্য এজেস অফ টু ওমেন। তাহলে দেখো আমরা সাম জানি, কতজন ব্যক্তি আছে তাও জানি, তাহলে আমরা অ্যাভারেজ বের করতে হবে। যখন আমরা সাম জানি, তো সামকে 96 কে যখন আমরা নাম্বার অফ পিপল দিয়ে ভাগ করে দেবো বা নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করবো, তখন আমাদের কাছে অ্যাভারেজ চলে আসবে। তো নাম্বার অফ টার্ম মানে কজন আছে, 2 জন আছে, এটা ভাগ করলে কত হবে 48 বেরিয়ে আসবে। তাহলে 48 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 1 এ আছে। এটাকে তোমরা আরো একভাবে করতে পারো সহজ ভাবে, এটা আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝানোর জন্য বললাম। এবার তোমরা সহজে কিভাবে করতে পারো এটাকে দেখো। তোমরা কি করবা, এখানে এই যে কতজন বেরিয়ে যাচ্ছে, মানে কত ওজন বেরিয়ে যাচ্ছে সেটা তোমরা হিসেব করবে এখান থেকে। তো 35 এবং 45 টোটাল যোগ করলে কত হচ্ছে, টোটাল যোগ করলে হচ্ছে 80। তো তোমরা 80টা এখানে লিখলে, 80 হচ্ছে আমাদের কি হচ্ছে বেরিয়ে যাচ্ছিল। এবারে টোটাল গড় বয়স কত বাড়ছে, 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে গেল, অর্থাৎ টোটাল বাড়ছে কত, টোটাল বাড়ছে 8 দুগুণে 16 বছর। তাহলে 80-র সঙ্গে তোমরা এই 16টাকে যোগ করো, যোগ করলে কি হবে, 80-র সঙ্গে 16টাকে যোগ করলে হবে 96। তো এবার যেহেতু দুজন ব্যক্তি, তো 2 দিয়ে ভাগ করো 96টাকে, তাহলে 48 হয়ে গেল। তোমরা এভাবেও করতে পারতে, কিন্তু তোমাদের আসল জিনিসটা বুঝতে হবে। এটা না বুঝলে তোমরা ডাউটে পড়ে যাবে, বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাবে, এবং অন্যান্য সমস্যা দিলে তোমরা তখন করতে পারবে না। তো তোমাদের আসল জিনিসটা জানতে হবে এবং তারপরে শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। বলছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে, পিতার বর্তমান বয়স কত? তো এখানে দেখো পিতা আছে, পিতার বয়স আমরা ধরে নিচ্ছি, ফাদার ধরে নিচ্ছি, পিতাকে এফ ধরে নিচ্ছি, আর 2 ছেলেকে আমরা ধরে নিচ্ছি এ আর বি। এ আর বি এর বয়সের যোগফল বলে দিয়েছে, আমরা কিছুই জানি না কত বলে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি এটা এক্স। তাহলে এদের যে বয়স তার মানে বয়সের যোগফলের 3 গুণ হচ্ছে বাবার বয়স, অর্থাৎ এটা কত হবে 3x হয়ে যাবে বাবার বয়স। বাবার বয়স হচ্ছে 3x। এইবার কি বলেছে 20 বছর পরে, 20 বছর পরে কি হচ্ছে, 20 বছর পরে মানে কি, এখানে 3x ছিল বাবার বয়স, এখান থেকে আরো 20 বছর পরে অর্থাৎ 20 যোগ করে দিলাম আমরা। তাহলে এটা এখন বাবার বয়স 20 বছর পরে এটা হলো, এটা সমান কি বলেছে যে 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তাহলে 2 পুত্রের বয়সের যোগফল কি হবে, 2 পুত্রের বয়সের যোগফল ছিল তো x, কিন্তু 20 বছর পরে অর্থাৎ দুজনের বয়স 20 করে বেড়েছে, তাহলে টোটাল কত বছর বেড়েছে 40 বছর বেড়েছে, তাহলে 40। এখান থেকে আমরা x এর মান বের করব। তো এই x এদিকে নিয়ে আসবো, অর্থাৎ কত হবে 3x থেকে একটা x বাদ যাবে, অর্থাৎ 2x হয়ে যাবে। আর এইটা এদিকে নিয়ে যাবো, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 20। 2x সমান যদি 20 হয় তাহলে x সমান কি হবে আমাদের, x সমান হয়ে যাবে 10। এবার এখান থেকে বাবার বয়স বা পিতার বয়স জানতে যাচ্ছে। তো পিতার বর্তমান বয়স কি ছিল 3x ছিল, তাহলে x সমান যদি 10 হয় 3x মানে কি হবে 3 গুণ হয়ে যাবে, 30 হয়ে যাবে। 30 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোন অপশনে আছে, অপশন 4 এ আছে, অপশন 4 আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখান থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে দেখো 2819042,
এর সঙ্গে কি যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা জানতে যাচ্ছে। তো এখানে দেখো অপশন দেওয়া আছে, অপশনে আমাদের যে অপশনগুলো আছে তো প্রত্যেকটা শেষে দেখো 8 আছে। তো যদি প্রথম অপশনটা আমরা নেই তাহলে কি হবে, প্রথম অপশনটা দিয়ে আমরা যদি যোগ করি তাহলে দেখো কি হবে, 8 আর 2 10, 10 শূন্য হচ্ছে, হাতে হাতে কত হচ্ছে 1, 1 তাহলে 1 3 এর সঙ্গে যোগ করলাম 4 হলো, 4 আর 4 8 হচ্ছে। অর্থাৎ প্রথম অপশনে আমাদের চলে আসছে কি, প্রথম অপশন যদি আমরা এখানে অপশনগুলো লিখে নিই তাহলে তোমাদের সুবিধাতে আমি লিখে নিচ্ছি অপশনগুলো, 3 4 3 8 3 3 8 5, এখানে কি হচ্ছে 3 3 5 8, এখানে হচ্ছে 3 0 5 8। আচ্ছা প্রথম অপশনটা যদি আমরা যোগ করি, মানে এই সংখ্যাটা যদি এর সঙ্গে আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে, এটা আসে 0, এখানে আসে 8। তো কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে সবসময় দুটো জিরো আসে, দুটো জিরো আসবে মাস্ট। তাহলে এখানে একটা জিরো এসছে, তাহলে এটা হবে না, প্রথম অপশন হলো না। পরের অপশনটা দেখি, এখানে পরের অপশনটা দেখো 5 আর 2 হচ্ছে 7, আর 8 আর 4 হচ্ছে কত 12, 2 হাতে 1, 1 এর সঙ্গে যোগ করলাম তাহলে 4 হলো, 4 শূন্যের সঙ্গে যোগ করলে 4 হচ্ছে, তাহলে দেখো 27 আসছে। তো আমরা দেখিনি কোনো স্কোয়ারের শেষে 27 আছে বা 7 আছে, 7 কোনো স্কোয়ারের শেষে আসে না বা পূর্ণবর্গ সংখ্যার শেষে আসে না, তাহলে এটা আমাদের উত্তর হবে না। আচ্ছা এটা দেখি এবার, এটা দেখো 8 আর 2 কত হচ্ছে 10, হাতে 1 হচ্ছে, 1 5 আর 1 6, 6 আর 4 10 শূন্য, হাতে 1 হচ্ছে 1 4, এখানে 4 আর 9 13 3 হচ্ছে, হাতে কত হচ্ছে 1, একটার সঙ্গে যোগ করলাম 2 হলো, তাহলে 282 এখানে 3400 হচ্ছে। ঠিক করলাম তো, একবার দেখে নি তবু। 8 আর 2 10 শূন্য, হাতে 1, 6 আর 4 10 শূন্য, হাতে 1, 1 3 আর 1 4, তারপরে 9 3 12, এটা 12 2 হবে, সরি এখানে 2 হবে, এটা 12 2 হাতে 1, 1 তারপরে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 4, 8 আর 4 12 2, হাতে 1, 1 হচ্ছে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত 28, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এর পরেরটা দেখো, দেখে নাও এর পরেরটা, এর পরেরটা হচ্ছে 8 আর 2 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6, এটা শূন্য হয়ে যাবে, হাতে 1 থাকবে, 1 থাকলে এখানে আমরা একটা এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে এখানে 1 হবে, 0 সঙ্গে যোগ করে দিলে 1 হবে, তারপরে 3 আর 9 3 12 2 হাতে 1, 1 তাহলে এখানে একটাই 2 এর সঙ্গে 1 এর সঙ্গে যোগ করলে 2 হবে, আর এখানে 28 পড়ে থাকছে। তাহলে দেখো এখানে দুটো শূন্য প্রত্যেকটা আছে, অর্থাৎ এটা কিন্তু যে স্কোয়ারের যে নিয়মটা আছে সেখানে পড়ছে দুটো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্কোয়ার আমাদের বের করতে হবে। তো দেখো এখানে 2 8 2 2 4 আছে, এই শূন্য শূন্য আমরা বাদ দিই, শূন্যগুলো আমরা বাদ দেবো এখান থেকে। আমরা জাস্ট এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখবো, এটা পূর্ণবর্গ সংখ্যা হলে 0 0 এমনি দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তাহলে এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা কিনা কিভাবে দেখবো, দেখো এখানে 4 আছে, তো 4 কিসের কিসের শেষে আসে সেটা আমাদের দেখতে হবে। 4 শেষে আসে, 2 এর স্কোয়ার করলে 4 আসে, আর 8 এর স্কোয়ার করলে 4 আসে। তাহলে 2 এর স্কোয়ার করলাম আর 8 এর স্কোয়ার করলাম, তাহলে 4 আসলো, তাহলে 2 আর 8 আমরা লিখে নিলাম। এবার এটা লেখার সঙ্গে সঙ্গে আমরা দুটো সংখ্যা এখান থেকে কেটে দেবো, এই তিনটে সংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলে দেখো এই তিনটে সংখ্যা কোন এটার আগে, মানে কিসের স্কোয়ারের মানে আগে আছে এটা দেখতে হবে, মানে এর মধ্যে কত স্কোয়ার পর্যন্ত যাওয়া যেতে পারে। তাহলে দেখো আমরা 15 কি দেখেছি, 15 225, 16 16 256, 17 17 289। তো এখানে দেখো 82 আছে, তো 289 পর্যন্ত যাওয়া যাবে না, তাহলে আমরা কিনতে পারি 16 16 নিতে পারি, 16 16 256, তাহলে এর আগে পর্যন্ত নিতে হবে, তাহলে দুই দিকে আমরা 16 লিখে দিলাম। এবার হয় এটার স্কোয়ার এটা, কিংবা এটার স্কোয়ার এটা, পুরোটা আর কি। তো আমরা কিভাবে দেখবো, দেখো স্কোয়ার করতে গেলে আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে, আমরা কি নিয়ম জানি স্কোয়ার করতে গেলে, স্কোয়ার করতে যাওয়ার নিয়ম হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এইটা ধরে নিচ্ছি আমরা, সাপোজ তুমি এটা ধরো এটা, তাহলে কি করবে স্কোয়ার করতে গেলে, এই 8 এর স্কোয়ার করবে 64 হবে, আর এই 16 এর স্কোয়ার করবে 256 হবে, এখানে লিখে নিলে। আচ্ছা এবার 16 আর 8, 8 16 কত হলো 128, 128 এর সঙ্গে আবার 2 গুণ করবে, তাহলে কত হবে 256, এখানে লিখে নেবে 256, একটা সংখ্যা ছেড়ে দেবে, এবার যোগ করবে এটাকে, 4 হলো এটা,
6 6 12 2 হলো, হাতে কত হলো 1, আবার 6 6 12 2 হলো, হাতে হলো 1, তাহলে 5 আর 3 8 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে। দেখো 2 8 2 2 4, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এটা তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যদি এটা হয়ে যায় তাহলে এটা তো আর হবে না, তার কারণ একটা অপশনে আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তো এখানে আমাদের টোটাল যে সৈন্য সংখ্যা সেটা কি বলেছে, যে 63,535 জন। এবার এখানে 31 জন সৈন্য বেশি হচ্ছে কিভাবে, যদি আমরা একটা লাইনে বসাই। দেখো এই যে একটা চৌকো ঘর করা হলো, এবং এই প্রত্যেকটা সামনে করে আমাদের কি করা হলো, সামনে করে লোক বসানো হলো, প্রত্যেকটা লাইনে এইভাবে লোক বসানো হলো। এবার এরকম লোক বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি, মানে এইভাবে আস্তে আস্তে বসতে বসতে গিয়েছে, এইভাবে বসতে বসতে গিয়েছে। এরকম ভাবে বসতে বসতে গেলে কি হয়, এটা আমাদের স্কোয়ার রুট করতে হয়। স্কোয়ার রুট করলে আমাদের বেরিয়ে আসে। তাহলে এখানে দেখো বলছে 31 জন বেশি ছিল, তাহলে মোট কতজন আমাদের, মোট 63535। এখান থেকে আবার 31 জন বেশি, অর্থাৎ 31 জন বাদ দিলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা 31 বাদ দিয়ে দেবো এখান থেকে, তাহলে এটা কত হচ্ছে 4, এখানে 0, এখানে 5, এখানে হচ্ছে 3, এখানে 6, এটা হয়ে যাচ্ছে আমাদের 63,504 হচ্ছে। তো এটার আমাদের বর্গ করলে বেরিয়ে আসবে যে কতজন সামনের সারিতে সৈন্য ছিল। তাহলে দেখো এখানে আমরা কি করব, এটাকে আমরা বর্গ করে দেবো বা রুট করে দেবো। তাহলে আমরা কি জানি যে আমরা শেষের সংখ্যাটি নেব, শেষের সংখ্যাটি, সেই সংখ্যাটি কি আছে 4, তো 4টাকে আমরা নিলাম। 4 কিভাবে আসে, 8, মানে 8 এর স্কোয়ার করলে 4 আসে, আর 2 এর স্কোয়ার করলে 4 আসে, আমরা সেজন্য 8 আর 2 নিলাম। এবার নেওয়ার সাথে সাথে আমরা এই দুটো সংখ্যা এখান থেকে ছেড়ে দেবো, দিয়ে এইটা আমরা হিসেব করব। আমরা জানি কি 25 25 625, 26 26 676, তো 676 635 চেয়ে বড়, তাহলে আমরা 26 26 নিয়ে নেবো, 26 26 সরি 25 25 নিয়ে নেবো, 25 25 625। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, একটা হচ্ছে 285 আর এটা হচ্ছে 252। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে 252 এর পরে কি আছে, মানে দশকের ঘর কি আছে, 258 এর পরে দশকের ঘর বা কাছাকাছি দশকের ঘর কি আছে, 258 এর কাছাকাছি দশকের ঘর হচ্ছে 260 আছে। আর 252 এর কাছাকাছি দশকের ঘর কি আছে, 250 আছে। তো আমরা নিয়ে নিলাম 260 আর 250 নিয়ে নিলাম। এবার আমরা এইগুলো স্কোয়ার করব। তো 26 স্কোয়ার করলে কি হবে 676 0 0, আর 25 স্কোয়ার করলে কি হবে 625 0 0। তো এই যে আমরা আমাদের যে মানে যেটা আছে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে, এইটা কার কাছাকাছি আমরা সেটা দেখব, এটা এটার কাছাকাছি নাকি এটার কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 625 এর কাছাকাছি এটা, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 252, মানে যেটা কাছাকাছি হবে সেটা আমাদের উত্তর হবে। তো 252 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোন অপশন আছে, অপশন 4 এ আছে। এবারে প্রশ্ন বলছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তাহলে দেখো 20% হ্রাস মানে কি, 20% মানে কি জানি আমরা 1/5 হ্রাস করা হয়েছে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি, যখন এরকম ধরনের কোশ্চেন থাকবে যে তার একটা জিনিস বাড়ানো কিংবা কমানো হলো এবং সে আগের অবস্থায় ফিরে আসতে চাইলে কি করতে হবে আমাদের, তাহলে এখানে কমানো হলো কত 20%, তাহলে আমরা এখানে মাইনাস লিখে নিলাম। এবার পরেরটা কি বলবো, আমরা প্লাস লিখে নেবো, নিয়ে কমিয়ে দেবো। এটা উপরেরটা একই থাকবে, জাস্ট নিচেরটা এই একটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 4 হয়ে যাবে। 1/4, 1/4 মানে কি, 1/4 ইন্টু 100 করবো আমরা, 25% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে তোমরা আরো একভাবে ভাবতে পারো। কিভাবে ভাবতে পারো, দেখো মনে করো আগে ছিল আমাদের 5 টাকা, এখন হয়েছে 4 টাকা বেতন। তাহলে এখন আমাদের বেতন কত, 4 টাকা। এখান থেকে আমরা আগের অবস্থায় ফিরতে গেলে আমাদের কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। তাহলে 4 এর উপরে কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। 4 এর উপরে 1 ইন্টু 100, তাহলে কত হবে, 25% হয়ে যাবে। তোমরা এভাবে ভাবতে পারো যারা বুঝতে পারছো না। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দেখো দুটি সংখ্যা আছে,
একটা হচ্ছে 6 আর 6:13 দেওয়া আছে সংখ্যা দুটি অনুপাত। এবার এখান থেকে তাদের সঙ্গে কিছু একটা গুণ করলে সংখ্যা দুটি পরিণত হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি 6x আর 13x, এরা হচ্ছে মানে সংখ্যা হয়ে গেল। এখান থেকে রেশিও করতে গেলে এক্সেস কেটে দিলে আমাদের রেশিও হয়ে যাবে। আচ্ছা, এইবারে আমরা যখন লসাগু করতে যাই তখন কি করতে হয়, আমাদের মৌলিক সংখ্যাগুলোকে নিতে হয়। তাহলে এখানে 6 মৌলিক সংখ্যা, মানে এখানে এই দুটো ক্ষেত্রে 6 এর সঙ্গে আর 13 এর সঙ্গে কোনো কিছু কমন নেই, তাহলে 6 আমাদের নিতে হবে, 13 আমাদের নিতে হবে। আর এখান থেকে দুটো এক্স আছে, একটা এক্স নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লসাগু। এই লসাগু সমান আমাদের বলে দিয়েছে যে 312 বলে দিয়েছে, 312। এখান থেকে আমরা কাটাকুটি করব, 13 দিয়ে কাটবো, 13 দুগুণে 26, এখানে কত হচ্ছে, তাহলে 5 হচ্ছে 52, 4 এবং 52, 6 দিয়ে কেটে দেবো, তাহলে কত হবে, 4 ছক 24। তাহলে x সমান হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে x সমান আমাদের 4 হয়ে যাচ্ছে। এবারে সংখ্যা দুটি অনুপাত 6:13 বলেছে, সংখ্যা দুটির যোগফল কত হবে। তাহলে জাস্ট আমরা কি করব, এই 4টা এই 6 এর সঙ্গে গুণ করে দেবো আর 13 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে কত হবে, 4 ছক 24 আর 4 রং 52, 24 আর 52 হয়ে যাবে আমাদের 76। কিংবা আমরা এক কাজ করতে পারি, এই যে 6 আর এই 13 যোগ করে নিলাম, কত হলো 19, 19 এর সঙ্গে আমরা 4 গুণ করে দিলাম, মানে x কমন নিলাম এর থেকে, তাহলে মানে যোগ করে x কমন নিলাম, তাহলে হয়ে গেল 19, 19 এর সঙ্গে x গুণ করলাম, অর্থাৎ 19 × 4 করলাম, তাহলে 76 হয়ে গেল। এভাবে আমরা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলছে, দুইজন ব্যক্তি একই দিকে যাত্রা ক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? তাহলে এখানে দুজন ব্যক্তি যাচ্ছিল, একই দিকে হাঁটছিল, ধরে নিই একটা ব্যক্তি এবং এই একটা ব্যক্তি, এরা একই দিকে হাঁটছিল। এনার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার আর এনার হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এবারে কি করলো, একটা ট্রেন আসছিল, সেই ট্রেনটা এদেরকে অতিক্রম করে ফেললো 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো, যখন ট্রেন কোনো মানুষকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তো আমরা ধরে নিই যে ট্রেনের লেন্থ হচ্ছে এল আর স্পিড হচ্ছে এক্স, ধরে নিলাম আমরা। এবারে কি হচ্ছে, দেখো এখানে আমাদের যেটা বলা আছে যে প্রথম ব্যক্তি যাচ্ছিল 3 কিলোমিটার পার ঘন্টা বেগে, তো যখন একই দিকে যায় তখন গতিবেগ বিয়োগ হয়ে যায়। তো বড় গতিবেগ কোনটা আছে, ট্রেনের গতিবেগ বেশি, তো ট্রেনের গতিবেগের থেকে আমরা 3 কিলোমিটার বিয়োগ করে দিলাম। এই যে একটা রিলেটিভ স্পিড পেলাম, রিলেটিভ স্পিডের সঙ্গে আমরা কি করব, যেহেতু সেকেন্ডে বলেছে তো আমরা 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, এটাকে পুরোটা সেকেন্ড মানে করে নিতে হবে, মিটার পার সেকেন্ড করে নিতে হবে। তো আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করলাম আর 9 সেকেন্ড করলাম, তাহলে একটা অতিক্রান্ত দূরত্ব পেলাম আমরা। আর এই যে অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা, সেম ভাবে আমরা এখানে যেটা 6 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিল যে ব্যক্তিটা, সেক্ষেত্রে আমরা ট্রেন সেটাকেও পার করেছে, তো ট্রেন যখন সেটাকে পার করছে তাহলে কি হবে, গতিবেগ বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মানে ট্রেনের গতিবেগ থেকে সেই ব্যক্তির গতিবেগ বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 6 বিয়োগ হয়ে যাবে, ইন্টু 5/18 করতে হবে আমাদের, ইন্টু এটা কি আছে, এটা হচ্ছে 10 সেকেন্ডে গিয়েছিল, তো 10 আমরা গুণ করে দেবো এর সঙ্গে। তাহলে এখান থেকে আমরা দেখছি কেটে যাচ্ছে আমাদের অনেক কিছু, এখান থেকে 5/18 কেটে যাচ্ছে, তাহলে এর সঙ্গে আমরা 9 গুণ করবো, তাহলে 9x মাইনাস 3 নং 27 ইকুয়াল টু 10x মাইনাস 60। তাহলে এখান থেকে এই এক্স এদিকে আসবে, অর্থাৎ মাইনাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু এটা এদিকে আসবে, অর্থাৎ এখান থেকে বিয়োগ হবে কত, এক হবে 33 হয়ে যাবে, মাইনাস 33 হয়ে যাবে। তাহলে এক্স সমান কি হবে, মাইনাস মাইনাস কেটে গেলে এক্স সমান হয়ে যাবে শুধুমাত্র 33। তাহলে 33 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 1 এ আছে। এর পরবর্তী প্রশ্ন বলছে, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেক ভিখারিকে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তো আমরা এখানে ধরে নেব যে ভিখারির সংখ্যা সমান এক্স ধরে নিচ্ছি, যে এক্স জন আমাদের কাছে ভিখারি আছে। এবার
কৌশিক কি করেছে, প্রত্যেক ভিখারিকে প্রথমে 6 পয়সা করে দিয়েছে। তাহলে এক্সট্রা ভিখারি 6 পয়সা করে দিয়েছে, তাহলে টোটাল কত পয়সা গিয়ে মানে কত টাকা গেল এখান থেকে বেরিয়ে আসলো, এত টাকা ভিখারিকে দিতে লেগেছে এবং তার কাছে আরো 7 টাকা বেশি পড়ে থাকছে, তাহলে এটার সঙ্গে আরো আমাদের 7 টাকা আছে, এটা কৌশিকের মোট টাকার পরিমাণ। আচ্ছা, এটা সমান আমরা কি লিখবো, যে কৌশিক সবাইকে 8 পয়সা করে দিয়েছে, তাহলে আমাদের x জন ভিখারি 8 পয়সা করে দিয়েছে, আর এটা করার পরে তার কাছে 5 পয়সা কম পড়ছে, অর্থাৎ এটা -5 করলে আমাদের কৌশিকের টোটাল যে টাকাটা বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সমান করে নিলাম আমরা, তাহলে এখানে এটা 6x আর এটা 8x, তাহলে 6x প্লাস এখানে লিখে দেবো 6x প্লাস 7 ইকুয়াল টু 8x মাইনাস 5, এখান থেকে এটা এদিকে আসবে অর্থাৎ -2x ইকুয়াল টু এটা এদিকে যাবে, এটা এদিকে গেলে কি হবে, এটা এদিকে গেলে হয়ে যাচ্ছে আমাদের -12, এটা এইভাবে কেটে যাবে, এটা এদিকে কেটে যাবে, তাহলে x সমান হয়ে যাবে আমাদের 6। তো 6 জন ভিখারি ছিল সেখানে, তাহলে এটা আমাদের অপশন 1 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে প্রশ্ন বলছে, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর একজন ক্রেতার নিকট বিক্রি করে, তারপরে তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়, তাহলে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন? তাহলে দেখো এখানে আমাদের যেটা আছে 1/4 এবং 4/15, এখানে দেখো হর কি কি আছে, হর আছে 4 এবং 15, অর্থাৎ নিচের গুলো ডিনোমিনেটর যেটা আছে কি কি আছে, ডিনোমিনেটর গুলো আছে 4 আর 15, তো 4 আর 15 আমরা লসাগু বের করবো, 4 আর 15 লসাগু কি হবে, 60 হবে। তো 60 আমরা ধরে নিচ্ছি টোটাল কোয়ান্টিটি, টোটাল পরিমাণ আছে হচ্ছে 60 ইউনিট। এবার এখান থেকে আমাদের কি হচ্ছে, যে প্রথম যে ব্যক্তি আছে তাকে 1/4 অংশ দিয়ে দিয়েছে, অর্থাৎ 60-এর 1/4 অংশ, 60-এর 1/4 মানে কি, 60-কে আমরা 1/4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে কত হলো, 15 হলো। তাহলে প্রথম ব্যক্তিকে 15টা দিয়ে দিয়েছে, তাহলে আছে কত, 60 থেকে আমরা 15 বের করে নিয়েছি, তাহলে আছে আমাদের কাছে 60 থেকে যদি আমরা 15 বের করে নিই, তাহলে আছে হচ্ছে 45, তাহলে 45টা পড়ে আছে। এই 45-এর কি হচ্ছে 4/15 অন্য ব্যক্তি নিয়েছে, অর্থাৎ কি হচ্ছে 3×15 45 আর 3×4 12, অর্থাৎ 12 জন অন্য ব্যক্তি নিয়েছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে 15 আর 12, টোটাল হচ্ছে 27, তাহলে 27টা মোট বিক্রি করে দিয়েছে সে। 27টা যদি বিক্রি করে দেয়, তাহলে দেখো পড়ে থাকছে কটা, 60টা থেকে আমি 27টা বিক্রি করে দিলাম, তাহলে থাকছে আমাদের কাছে 33টা। তাহলে এই 33টা মানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 33টা কমলালেবু থেকে যায়, 33 ইউনিট মানে হচ্ছে আমাদের 33, এটা কিন্তু ইউনিট আর এটা অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে 1 গুণ আছে। তাহলে বলছে যে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন, তো দ্বিতীয় জন কি আছে, দ্বিতীয় জন হচ্ছে 12টা, তাহলে 12-এর সঙ্গে আমরা 1 গুণ করবো, কত হবে, 12ই হবে। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12টা কমলালেবু সে মানে দ্বিতীয় ক্রেতা কিনেছিল, তো এটা অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। তো এই ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এগুলো কিন্তু তোমাদেরকে বারবার দেখিয়েছি, তো চলো আরেকবার তো দেখিয়ে দিচ্ছি। আমাদের যেগুলো আছে আমরা লিখে নিই, 5/7, 5/7 আছে, 9/13 আছে, আমাদের কাছে আছে 2/3, 8/11। এবার আমরা এদের গ্যাপ বের করব। তো প্রথমটার গ্যাপ কত হচ্ছে দেখো, প্রথমটা গ্যাপ হচ্ছে 2, এটা গ্যাপ হচ্ছে 4, এটা গ্যাপ হচ্ছে 1, আর এটা গ্যাপ হচ্ছে আমাদের কাছে 3। তাহলে দেখো 3 2 মানে 3 4 2 এদের লসাগু বের করতে হবে, 3 4 2 এদের লসাগু হচ্ছে 12, এলসিএম কত, এলসিএম হচ্ছে 12। তাহলে এই যে গ্যাপ গুলো বের হচ্ছে 2 2 দিয়ে আমরা 12কে ভাগ করব, কত হবে, 6 হবে, 6 কে আমরা 5 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 5 6 30 হলো, তাহলে প্রথমটা 30। সেম ভাবে এই 4 দিয়ে আমরা এই 12কে ভাগ করব, কত হবে, 3, তাহলে 3 এর সঙ্গে আমরা 9 গুণ করবো, তাহলে 3 9 কত হবে, 27। আচ্ছা, সেম ভাবে এই 1 দিয়ে আমরা 12কে ভাগ করব, তাহলে কত হবে, 12, 12 এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 12 2 হবে 24। সেম ভাবে আমরা 3 দিয়ে 12কে ভাগ করব, হবে 4, 4 আসতে কত হবে, 32। তাহলে আমাদের কাছে এই যে চলে আসছে। এবার এখান থেকে বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ প্রথমে ছোট আনতে হবে, প্রথমে ছোট কত আছে, 24, তারপরে কি আছে, 27, তারপরে আছে 30,
তারপরে আছে 32। তাহলে 24 কোনটা? আমাদের এখানে 24 কোনটা আছে? 24 আছে আমাদের 2/3। 2/3 মানে 24। 27 মানে আমরা কি পেয়েছি? 27 মানে আমরা পেয়েছি 9/13। আচ্ছা, তারপরে 30 মানে আমরা কোনটা পেয়েছি? 30 মানে আমরা পেয়েছি 5/7। আর এখানে আমরা 32 মানে পেয়েছি 8/11। তাহলে এটা কোন অপশনে আছে আমাদের? এটা হচ্ছে 2 অপশন আছে, 2 নম্বর অপশন আছে। তাহলে 2 নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? তাহলে এখানে একটি ব্যাগ আছে এবং সেখানে টাকার মানে যে মুদ্রার পরিমাণ দেওয়া আছে, মুদ্রার ভ্যালু দেওয়া আছে কি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা। তো আমরা লিখে নিই পয়সাগুলোকে আমরা টাকাগুলোকে পয়সা করে নিই। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, আর কি আছে, আর হচ্ছে আমাদের 50 পয়সা, আর আছে আমাদের 25 পয়সা। তো আমরা এখানে লিখে নিলাম। এইবারে এখানে আমাদের যে সংখ্যার অনুপাত মানে কটা করে টাকা আছে বলেছে 2:3:5। তো আমরা এক্স ধরে নিই, এদের সঙ্গে একটা করে এক্স আছে। তাহলে আমরা কি করবো এবারে আমরা এর সঙ্গে এগুলো গুণ করে দেবো। তাহলে এখানে হবে 200x ইস্টু এখানে কত হবে 150x ইস্টু এখানে হবে 125x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এক্স গুলো প্রত্যেকটা থেকে কেটে যাবে। আর এখানে আমরা যদি 25 দিয়ে কাটাকুটি করি তাহলে 8×25 = 200, 6×25 = 150, আর এখানে 5×25 125। তাহলে 8:6:5 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 3 আছে এটা। এর পরবর্তী প্রশ্ন বলছে 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তো এখানে দেখো 841 আছে, 841 আর 2025। তো এর বর্গমূল করা যাক। বর্গমূল বলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 29 29 841, 29 স্কোয়ার করলে 841 হয়। এখানে 20 25 কিসে স্কোয়ার হয়? 45 স্কোয়ার করলে 20 25 হয়। তাহলে এর সঙ্গে কি গুণ করলে 1 হবে? এর উল্টোটা গুণ করলে, অর্থাৎ 45/29 গুণ করে দিলে কি হবে? এটা কেটে যাবে, এটা কেটে যাবে, অর্থাৎ 1 হবে। তাহলে এখানে আমাদের 45/29 গুণ করতে হবে। এটা কোন অপশনে আছে? অপশন 3 আছে। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এই গেল 2018 সালের ডব্লিউপি কনস্টেবলের যে ম্যাথ কোশ্চেন গুলো। আশা করছি তোমরা এটাকে এনজয় করতে পেরেছো, এবং এখানে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও তোমরা জানাবে। ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।